বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিন নাগরিকদের যন্ত্রণার সম্মুখীন হতে পারে ট্রাম্পের সতর্কবার্তা। ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন বললেন ইলন মাস্ক। ইসরায়েলি হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ বৈঠকের আহ্বান জানালেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নের শৃঙ্খলা ফিরিয়ে আনলে ইউরোপের রাজনীতিকরা ট্রাম্পের প্রতি আনুগত্য দেখাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমনই সব খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য যুদ্ধের প্রভাব মার্কিন নাগরিকদের উপরে পড়তে পারে। শুল্ক আরোপের কারণে স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকদেরও কিছুটা যন্ত্রণার সম্মুখীন হতে পারে। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণায় তিনি এসব কথা বলেন। গেল শনিবার ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করেছেন অর্থনীতিবিদরা। এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রীয় পণ্যমূল্য বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই বন্ধু বলেছেন, মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে ইউএসএআইডি। সংস্থাটি প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ খরচ করেছে। সময় হয়েছে সংস্থাটির মরে যাওয়ার। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 3টি পোস্ট শেয়ার করেছেন। তিনি বলেছেন, আপনারা জানেন কি, ইউএসএআইডি আপনাদের করের অর্থে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। এর মধ্যে কোভিড-19 মতো জীবাণু অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। প্রতিদিন গড়ে 823 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। বিগত 9 দিনে 7,412 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধে অভিযুক্ত। দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন যে সবচেয়ে খারাপ অপরাধী অভিবাসীদের অস্থায়ীভাবে গুয়ান্তানামো বে বন্দি শিবিরে রাখা হবে। এছাড়া মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য সব ধরনের বিকল্প ব্যবস্থা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আভাস দিয়েছেন, যদি পানামা খালে চীনের প্রভাব কমাতে না পারে তবে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। সম্প্রতি পানামা সফরে দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করে এই মন্তব্য করেছেন রুবিও। এটি ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর প্রথম বিদেশ সফর। বৈঠকে প্রেসিডেন্ট মুলিনো বলেন, খালটি পরিচালনা করছে পানামা, ভবিষ্যতেও করবে। খালের উপর তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে। বর্তমানে পানামার মালিকানাধীন খালটির দুপাশে বন্দর পরিচালনা করছে চীনের একটি কোম্পানি। ইসরায়েলি হামলার বিরুদ্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার অনুরোধ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েল নতুন করে ফিলিস্তিনি পশ্চিম তীরে অভিযান শুরু করায় এই অনুরোধ জানান তিনি। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই অভিযানে 50 ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, হামলায় জেনিনের আদ-দামস এলাকায় একটি আবাসিক ব্লক পুরোপুরি উড়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে 23টি ভবন ধ্বংস করা হয়েছে। তাদের দাবি সেগুলো সন্ত্রাসীদের অবকাঠামো, তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ইসরায়েল বাহিনী। অন্যদিকে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে নৃশংস দৃশ্য হিসেবে বর্ণনা করেছে। যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহু আশা করছেন এই সফরের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে। তিনি মনে করেন তাদের নেওয়া সিদ্ধান্তগুলো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে। তার বিশ্বাস, নিরাপত্তা জোরদার ও শান্তির পরিসর আরও বিস্তৃত করা সম্ভব। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যার পর থেকে গাজায় যুদ্ধ শুরু হয়। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের শৃঙ্খলা ফিরিয়ে আনলে ইউরোপের রাজনীতিকরা তার প্রতি আনুগত্য দেখাবে। রাশিয়া 1 টিভি চ্যানেলের অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। পুতিন বলেন, ইউরোপীয় রাজনৈতিক অভিজাতদের মধ্যে ট্রাম্পের বিষয়ে ভিন্নমত রয়েছে। তাদের এই অসন্তোষ সত্ত্বেও পুতিন বিশ্বাস করেন যে ট্রাম্প তার দৃঢ়তার মাধ্যমে দ্রুত শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন।
আগামী 23 ফেব্রুয়ারি রোববার লেবাননে গণজানাজার আয়োজন করা হবে। হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাশেম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, 2024 সালের 27 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে নাসরুল্লাহর জানাজা বিলম্বিত হচ্ছে। ওই গণজানাজায় হিজবুল্লাহর আরেক সাবেক প্রধান সৈয়দ হাশেম সাফিউদ্দিনকেও সম্মান জানানো হবে। নাসরুল্লাহকে বিমানবন্দর সড়কের কাছে দাফন করা হবে আর সাফিউদ্দিনকে তার নিজ শহর দের কানুনে সমাহিত করা হবে। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানান কাশেম। দক্ষিণ লেবাননের আইতারুন শহর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার এবং লেবানিজ বাহিনীর পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা ফিরে যাচ্ছেন। সেখানে ধ্বংসস্তূপে নিজেদের বাড়িঘর পুনর্গঠনের চেষ্টা করছেন। স্থানীয় একজন বাসিন্দা বলেছেন, 2006 সালের যুদ্ধের পর তারা নিজেদের শহর পুনর্গঠন করেছিলেন। এদিকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নিশ্চিত করেন যে লেবানিজ সরকার লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ। তার সরকার ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক সহযোগিতা, শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শরা। রোববার সৌদি আরব গিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে তিনি আলোচনা করেন। সৌদি আরব পৌঁছানোর পর তাকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানো হয়। রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ তাকে স্বাগত জানান। এটি আহমেদ আল শরার প্রথম বিদেশ সফর। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমনই আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।